সাক্ষ্য কপাল কুঁচকে চাইল। এক পলক মায়ের দিকে চেয়েই বলে উঠল, আম্মু, তোমার বান্ধবীর মেয়ে নাকি মাছের কাঁটাও বেছে খেতে পারে না। ছি ছি। শুনুন, আজ না হয় আমার থেকে শিখে নিন, বেছে দিচ্ছি, কাঁটা দেখুন। শেষের কথাগুলো দিতিকেই বলল সাক্ষ্য। বলতে বলতে কাঁটা বেছে নিয়ে দিল দিদির প্লেটে। পুরোটা মাছ বেছে দিতে দিতে গলা ঝেড়ে বলল, সত্যি বলছি দিদিকা, তাসনিমকে এতটাও বলদ ভাবিনি আমি যে কাঁটা বেছে খেতে পারে না। দিতে চাইল শুধু, জবাব দিল না। আদরে আদরে বড় হলেও সে অবশ্যই মাছের কাঁটা বেছে খেতে পারে, এতটাও অকর্মণ্য নয় সে। হাত চালিয়ে খেতে খেতে একবার চোখ পড়ল কণার দিকেও। কেমন রুষ্ট হয়ে চেয়ে আছে সাক্ষ্য আর দিতির দিকেই। সাক্ষ্য রুমে এলো একটু পর। দিতি তখন ভেজা চুল থেকে পানি ঝাড়ছিল। সাক্ষ্য এসেই দাঁড়ালো দিতির পেছনে। অতঃপর ঠোঁট জোড়া গোল করে দিতির কাঁধের মসৃণ ত্বকটায় ফু দিতেই দিতি শিউরে উঠে ঘুরল। সাক্ষ্য মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে নিতেই সাক্ষ্য পা বাড়ালো। দিতিকে দেওয়ালে ঠেকিয়ে দুই হাত রাখলো দিতির দুই পাশ দিয়ে দেওয়ালে। পরপরই ঝুঁকে গিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, খাবার টেবিলে তো বহু জ্বালাতন করে ফেলেছেন ম্যাম। আমি জ্বালাতন করলে আবার দূরে সরবেন না তো? দিতে চাইলো সূক্ষ্ম চাহনিতে। সাক্ষর হাসিটা কেন জানি গা ছুঁয়ে গেল। সহ্য হয় না এই হাসি। দিতি সে শিরশিরে অনুভূতি নিয়ে তাকাতেই সাক্ষর ঠোঁটজোড়া যখন তার মিহি পাতলা ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগোতে নিল, ঠিক দিতি তখন একদম আচমকায় বলে উঠল, সাজে আম্মু। সবার সামনে ভদ্র সভ্য ভান ধরা সাক্ষ্য মুহূর্তেই লাফিয়ে উঠল। এক লাফে বউয়ের থেকে দূরত্ব টেনে দাঁড়ালো দুয়েক হাত পাশে। চোখ খিচে নিজেকে স্বাভাবিক করে চাইতেই দেখলো তারা আম্মু নেই। না, নেই। এই দিতিটা তার সাথে মজা করেছে। কি বিচ্ছু। সাম্য নিজের ভার্সিটির ক্যান্টিনে বসে সিঙ্গারায় কামড় বসালো। বাম হাতে চায়ের কাপ। নিহাল ততক্ষণে এসে বসেছে সাম্যর পাশেই। কথা খেয়ে সে প্রপোজ করেছে, বাংলা ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছিল, অথচ এই সাধারণ মেয়েটা তাকে ফিরিয়ে দিয়েছে, এটা মানতে পারল না নিহাল। তাই তো বন্ধু বান্ধবদের সাথে আলোচনায় মেতে উঠল। সাম্য আর যাই হোক, কথাকে নিয়ে কারোর কাছে সমালোচনা আলোচনার আসর সাজায় না, যা বলে কথাকে সরাসরি বলে। সাম্য ভুরু কুঁচকে চাইল। নিহাল ততক্ষণে হাতের কফির কাপটায় চুমুক দিয়ে বলল, সাম্য, তোর কি মনে হয় তোর বোন খুব সুন্দরী? আসলেই সুন্দরী লাগে। তোর বোনকে নিয়ে আলোচনায় তোর এত চেতে উঠার কারণটা কি? যদি বিশ্ব সুন্দরী হতো তাও না হয় একটা কথা ছিল। কথাটায় যে স্পষ্ট কথাকে নিয়ে ব্যঙ্গ করা হলো তা বুঝতে বাকি রইল না সাম্যর। ভ্রু বাঁকিয়ে বলে উঠল, ও বিশ্ব সুন্দরী না হলে তোদেরকে ওর সম্পর্কে কথা বলার রাইট কে দিয়েছে? কে দিয়েছে? ও দিয়েছে নাকি আমি দিয়েছি? অনুমতি নিয়ে কাউকে নিয়ে কথা বলতে হবে নাকি এবার থেকে? আমার মনে হয়েছে ওকে নিয়ে উপহাস করেছি। আমার মনে হবে ডিপার্টমেন্টে কালো সাগরকে নিয়ে আলোচনা করব। এতে অনুমতি নেব কেন? আমার নিজের কথা বলার রাইট আছে। সাম্য দাঁতে দাঁত চাপলো। রাগটা অতিরিক্ত তার, তাই তো চল শক্ত করে বলে উঠল, তোর কথা বলার রাইট থাকলেও আর 5 জন ছেলেকে নিয়ে কথার বিষয়ে বৃষ্টির আলাপের রাইট তোর নেই। নেই মানে নেই। ভুলে যাবি না ও আমার বাড়ির মেয়ে। নিহাল ফের ব্যঙ্গ করে বলল, ওরে আমার বাড়ির মেয়ে রে, নিজেই তো দিনরাত অপমান করিস ওকে। মজা নিস উপহাস করে, অন্য কেউ করলেই দোষ। সাম্য এই পর্যায়ে দাঁতে দাঁত চেপে রক্তলাল চক্ষু নিয়ে চাইল। আচমকায় নিজের হাতের সিঙ্গারা ফেলে দুই হাতে চেপে ধরল নিহালের গলা শক্ত করে বলে উঠল, আলবাদ দোষ। ওকে যা বলবো আমি বলবো, যা করব আমি করব। তুই কে? তুই কথাকার কে যে ওকে নিয়ে কথা বলবি? ওকে কষ্ট দিব আমি, মোটা বলবো আমি, যা ইচ্ছে তাই বলবো আমি। কিন্তু তোদের মতো জানোয়ারদের ওর সম্পর্কে এক অক্ষর বলারও অধিকার নেই। ওকে? নেক্সট টাইম কিছু বললে তোকে আমি সোজা আলবিদা জানাবো পৃথিবীর হয়ে। নেহাত বন্ধু বলে আর ছাড় দিচ্ছি নিহাল। কথাগুলো বলেই ছুঁড়ে ফেললো নিহালকে। তারপর ধূপধাপ পা ফেলে এগোলো নিজের মতোই। রাগে কাঁপছে ছেলেটা, চোখ মুখ লাল হয়ে এসেছে এর মধ্যেই। অথচ যাকে সে ছোটবেলা থেকে সহ্যই করতে পারে না, তাকে কেউ কিছু বললে সে কেন রাখবে? কেন?
শুক্রবার। সাক্ষ্য আজ বাসাতেই। সকাল থেকে বউকে টুকটাক জ্বালিয়ে পা বাড়িয়েছে সিঁড়ির দিকে। তারপর ছাদের কার্নিশে এসেই পা ঝুলিয়ে বসলো ছাদের দোলনাটায়। দোলনাটা কথার জন্য বানিয়েছিল তাদের আব্বু। ছোটবেলা থেকে মা হারা এই মেয়েটাকে সাক্ষর আব্বু নিজের সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করেছিল। ভাগ্নের অযত্ন হবে বলে এক প্রকার কথার দাদর থেকে ঝগড়া ঝামেলা করে নিয়ে এসেছিল মামাবাড়িতে। তারপর থেকে কথাকে যতটুকু সাধ্য আগলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সাক্ষ্য ভেবেই হাসলো। কথাকে সাম্য ছাড়া মোটামুটি তাদের পরিবারের সবাই ভালোবাসায় মরিয়ে নিয়েছিল। সাক্ষ্য এসব ভেবেই দোলনাটায় দোল খেতে খেতেই বিড়বিড় করলো, কথা বুড়ি কবে যেন বড় হয়ে গেল। কথা বুড়ির বান্ধবীটাও বড় হয়ে গেল। এক নিমেষে আমার বউ হয়ে গেল। আর এখন এখন সে আমার ঘরে আমার চোখের সামনে থাকে সারাটাক্ষণ। এত শান্তি কেন আম্মুর বান্ধবীর মেয়েটার কাছে? এটুকু বলেই ঠোঁট কামড়ে হাসলো সাক্ষ্য। নিজের চুলগুলো পেছনে ঠেলে দিয়েই চোখ বুজে নীরবে। শুক্রবারে থলে ভর্তি বাজার করা হয় সাক্ষ্যদের। বাজারগুলো সাক্ষর বাবাই করেছে। কিছুটা সময় আগেই সাম্যকে দিয়ে পাঠিয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রকারের মাছ মাংস সহ সবজি রয়েছে। দিদির তখন রান্নাঘরেই ছিল। টুকটাক সাহায্য করে দিচ্ছিল সাজিয়া আফরোজকে। অতঃপর বাজারগুলো আসা মাত্রই উনি থলে থেকে একে একে সব বাজার নিয়ে দেখতে দেখতেই কপাল কুঁচকাল। বাজার সাহায্যকারী মানুষ আছে বলেই বাজার থেকে মাছ কাটানো হয় না, বা স্বাক্ষর আম্মুই নিষেধ করে মন মতো কাটাকাটি হয় না বলে। কিন্তু আজ দুদিন যাবৎ তো কাজে যে মেয়েটা সাহায্য করে সে মেয়েটাও আসেনি। তাই বিরক্ত হয়ে বলে উঠল, এত মাছ মুরগি কাটবেটাকে? আমি একা পারবো? রাহাও তো আজ আসেনি। স্বাক্ষর আব্বুটাও না। দিতে শুনলো, তাকিয়ে দেখলো এক পলক। ততক্ষণে এসে দাঁড়ালেন স্বাক্ষর নানি। মুখ মুখ কুঁচকে উত্তর করলেন, ছেলে যখন বিয়ে করিয়েছিস ছেলের বউও করবে সাথে সাথে। সমস্যাটা কি? নাকি মাছ টাছ কাটতে পারে না এমন মেয়েকে বউ করে এনেছিস? দিদির মুখটা আচমকা চুপসে এলো। সত্যিই তো, সে মাছ মাংস কাটাতে খুবই আনাড়ি। পারে না বললেই চলে। রান্না তাও কিছুটা পারলেও তো এসব তো পারে না। যদি এখন কাটতে বলে তো কি করে কাটবে সে? ছোট শ্বাস ফেললো সে। তারপর মুহূর্তেই স্বাক্ষর নানু দিদিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি গো নাতবউ, পারবা না শাশুড়িকে সাহায্য করতে? নাকি পারো না মাছ কাটাকাটি? মায়ে এটাও শেখায় নাই তোমারে? শেষ বাক্যটাই দিদির চোখ মুখ কুঁচকে এলো। সে জানে না এই ভদ্রমহিলার সাথে তার কি এমন শত্রুতা, নাকি কোন কালের শত্রুতা। সবসময় এভাবে কানো কথা বলে উনি, যেন দিদিকে সহ্য করতে পারেন না উনি। দিদি হাঁটতে চাইল না যেন। ফোঁস করে শ্বাস ফেলে বলল, একটু আধটু দেখিয়ে দিলে অবশ্যই পারবো। সাজে আম্মু একটু শিখিয়ে দিবে মাছ কাটাটা? আমি ঠিকই পারবো। আম্মুকে বহুবার দেখেছি কাটতে, কিন্তু কখনো কাটা হয়নি বলে হয়তো একটু ভয় হচ্ছে। স্বাক্ষর নানি হেসে উঠলেন। মুখ ভেঙিয়ে বলে উঠল, সে কি, এত বড় দিঙ্গি মেয়ে হইছো অথচ মাছ কাটতে পারো না? ঠিক সময়ে বিয়ে করলে তো 3-4টা বাচ্চার মা ও হতা নাতবো। কয়দিন পর নাকি ভার্সিটি থেকেও পয়রা বাইর হইয়া যাইবা, আর মাছ কাটতে পারো না? অবশ্য তোমার মায়ও আছিল তেমন। কামকাজ কি বা মেয়েরে শিখাইব, নিজেই তো মনে হয় পারে না। কামকাজ পারে না বইলেই তো গ্রামের সংসার রাইখা শহরে চলে আইছিল। দিদির এই পর্যায়ে চোখ জোড়া লাল হয়ে উঠল রাগে। বোধহয় অতিরিক্ত কান্নায় চোখ জোড়া টলমল করলো। ও কেন তার মাকেও টানা হয় কথায় কথায়? শুধু দিদিকে বললেও তো হতো না? সাজে আম্মু তো শুনলো, শুধু শুনলো, কিচ্ছু বললো না। দিদি দীর্ঘশ্বাস ফেললো। একপাশে বটি নিয়ে বসেই বলে উঠল, আমার আম্মু সবে পারে নানু। ছোট হাত থেকে আমার সবকিছু আমার আম্মু একা হাতে সামলেছে। কেউ সামলায়নি, কেউ সাহায্য করেনি। আমার আম্মু একাই সংসারের সব করতো, জব করতো, আমায় মানুষ করেছে। আমার আম্মু কি পারে না তা নিয়ে কথা বলবেন না দয়া করে। স্বাক্ষর মায়ের পর্যায়ে কথা বলল, দিদি তোকে কাটতে হবে না, যা, তুই এমনিও পারবি না আম্মু, আরো কাজ নষ্ট করবি হয়তো।
দিদির এবার জেদি জন্মালো যেন। পারবে না কেন? সে শিখিয়ে দিলে অবশ্যই পারবে। ওভাবেই জানালো, পারবো সাজি আম্মু, তুমি শুধু দেখিয়ে দাও। দিদি এতটা অপদার্থ নয় যে দেখিয়ে দিলেও পারবে না আম্মু। সাজিয়া আফরোজ এবার বসলো দিতির পাশেই, বটিতে নিজে মাছ কাটার পাশাপাশি দিতিকেও দেখিয়ে দিলেন মাছ কাটা। অপরিপক্ক হাতে দিতি বেশ চেষ্টা করছে সুন্দর করে কাটার জন্য, অতঃপর কাটলো। মাছের আষ্টে গন্ধ শরীরে মেখে আছে মনে হলেও দিতি সরল না, বাড়িয়ে দেখালো, হয়েছে সাজে আম্মু, পেরেছি। সাজে আফরোজ দেখলেন, প্রশংসা করে শুধালেন, এই তো খুব হয়েছে, আরো পারবি। কাটতে কাটতে দিতি হাসলো, পরবর্তী মাছগুলোও কাটলো মনোযোগ দিয়ে। পাশে তখন এসে বসলেন স্বাক্ষর নানু, মাছ কাটা দেখে বললেন, এ কি, দেখিয়ে দেওয়ার পরও তো সুন্দর হয়নি মাছ কাটা। সত্যি তোমার মা তোমারে খাইয়ে পরিয়ে বড়ই করেছে এই কেবল। এর চেয়ে তো আমাদের কনাই ভালো পারতো। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।